আপনিও যে উত্তর দিয়েছে আমিও হয়তো একই কথা বলবো, হয়তো আমার কথার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে। সত্যি কি আপনি বিশ্বাস করেন নির্বাচনে যাওয়ার মতন পরিস্থিতি বিএনপির সামনে ছিল? এক। দুই হচ্ছে 28শে অক্টোবর যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, জাজেস কমপ্লেক্সে হামলা, পুলিশ সদস্যকে নিহত পিটিয়ে মারা, তারপরে আপনার গাড়িতে আগুন দেয়া, বাসে আগুন দেয়া, যেই ঘটনাগুলো পরপর ঘটিয়েছে এবং তার সূত্র ধরে বিএনপির মহাসচিব সহ যেভাবে নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে, সত্যি কি পরিবেশ ছিল? এই ঠিক এই জায়গাটিতে আপনি যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে, যদি এই ঘটনা না ঘটাতো তাহলে কি বিএনপি নির্বাচনে যেত? Am I right? আপনি নিশ্চয়ই এই প্রশ্নটি করবেন। হ্যাঁ, বিএনপি কি তাহলে নির্বাচনে যেত কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়া হয়নি। বেরিসা ফারহানা, আপনি অনুমতি নিয়ে আপনি তো আমার প্রশ্নগুলিও জানেন, সেজন্য আপনি জানেন তারপরেও করতেছি আর কি। ধরা যাক আমার রিডিং হচ্ছে 28শে অক্টোবরে এই ঘটনা ঘটেছে বলে বিএনপি বলতে পারলো 28শে অক্টোবরের পরে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব না। কিন্তু আমি যদি বলি এর 1 বছর আগে থেকে বিএনপি এতগুলি সফল আন্দোলন করলো, একবারের জন্য তো নির্বাচনে ঘোষণা দিল না। 28শে অক্টোবরের আগে জুলাইতে এত বড় একটা সমাবেশ করেছে, সেই সময় তো নির্বাচনের কথা বলে নাই। আমি কেমনে জানি যে 28শে অক্টোবরে কিছু না ঘটলে ওরা 29শে নভেম্বর পর্যন্ত ওয়েট করতো কিনা, আপনারা আবার 22 জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেন কিনা এরকম একটা ঘটনা ঘটার জন্য, তারপর আপনারা ঘোষণা দিতে নির্বাচনে যাব না? কারণ ব্যাপারটা তো আপনারা তো নির্বাচনে যাবেন এরকম কোন। জি প্লিজ তাহলে বলেন। আমি প্রশ্ন বুঝেছি, সেই ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি। আমি যদি 1.5 বছর আগে ঘোষণা করতাম যে আমি এই সরকারের অধীনে নির্বাচন করব, আমার কি রাজনীতি থাকতো? আমার নেতাকর্মীরা কি যে স্পিরিট নিয়ে তারা মাঠে ছিল সেটা তারা থাকতো না। এবং আমরা রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া তো লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত নেওয়া যায়। 2018 সালে কি আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই নাই? আমি এটা আপনাকে বলছি না যে আমরা নির্বাচনে যেতামই, আমি আপনাকে এটা বলছি না যে আমরা অবশ্যই, আমি জানি আমি নির্বাচনে যেতাম, নো আই এম নট সেইং দ্যাট। আমি বলছি আমাদের ওই জায়গাটাই রাখা হয় নাই, ওই সিদ্ধান্ত নেয়ার, ওই আলোচনা করার ওই পরিবেশটাই রাখা হয় নাই। এবং যে কথাটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক কৃষিমন্ত্রী বলেছেন, তারপরে তো আসলে আর কোনো কথাই থাকে না। জেলে নিয়ে আমাদের সিনিয়র নেতাদের চাপ দেয়া হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নেয়, তাদেরকে এক রাতে জামিন দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে, তাদেরকে সংসদ সদস্য হবার প্রলোভন দেখানো হয়েছে, হয়তো আরো কিছু করবার প্রলোভনও দেখানো হয়েছে, কিন্তু তাদেরকে তো টলানো যায়নি। সুতরাং আওয়ামী লীগের প্ল্যান কি ছিল সেটা তো খুব স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আশপাশের ঘটনাগুলো যদি আপনারা একটু বিবেচনায় নেন। এবং আরেকটা কথা না বললেই না, 2018 সালে স্বয়ং প্রধানমন্ত্রী, যাকে আপনি বলছেন এক মে অদ্বিতীয়ম, সত্যি তাই, তিনি নিজে ওয়াদা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে বসে যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমার উপর আস্থা রাখেন, আমি নির্বাচন সুষ্ঠু করব। এমনই সুষ্ঠু নির্বাচন হয়েছিল যে বিএনপি সেখানে 6টি আসন পায়। আমি একটু দেখছিলাম যে অতীতে বিএনপির আসনের অবস্থা কি। 91 সালে আপনারা নিশ্চয়ই জানেন 140টা, যেখানে আওয়ামী লীগ 88টা। 96 সালে বিএনপি 116টা, যেখানে আওয়ামী লীগ 146টা। তারপরে আপনার 2001 সালে একটু 2/3 মেজরিটি নিয়েছিল, আওয়ামী লীগ পেয়েছিল 62টা। এগুলো আমরা জানি। সেই বিএনপি যখন 6টি আসন পায় এবং 2009 সালে 30টা আসন পেয়েছিল বিএনপি, আওয়ামী লীগ পেয়েছিল 230টা আসন। তো এই নির্বাচনে যখন 6টি আসন পায় তখন আমরা দেখি প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন ব্যাখ্যা করার বিএনপির এই অবস্থা কেন হলো। আমরা দেখলাম যখন টিআইবি, আমি একটু শেষ করি, আমরা দেখলাম যখন টিআইবি তাদের রিপোর্ট দিল দৈব চয়নের ভিত্তিতে 50টি আসনের 33টি আসনেই বা 66% আসনেই রাতে ভোট হয়েছে। এবং আরো ভয়ঙ্কর যেটা, 48টি আসন বা 94% আসনে কোনো না কোনো অনিয়ম হয়েছে, সেটার জবাবে সরকারি দলকে কোন রকম কোন টু আওয়াজ আমরা করতে শুনলাম না। ওকে, ইন্টারেস্টিং। একটু সেক্সিস্ট হলো কমেন্টটা আর কি। হাউএভার আমি এটা একটু জনাব হাওলাদার ইয়ার কাছে আসতে চাই, বেরিসা ফারহানার কাছে আসতে চাই। বেরিসা ফারহানা, নির্বাচনের আগেও পরে মোট 74 দিন বন্ধ থাকার পর 11 জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। আমাদের প্রশ্ন, এই অপেক্ষাটা কেন? আপনারা কি নির্বাচন, তার ফল প্রকাশ, নতুন সরকার গঠন, এগুলির জন্য ওয়েট করতেছিলেন?
পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে ওই তালা আমাদের দেয়া না, বিএনপি ইচ্ছা করলে বিএনপির অফিসে যেতে পারে। কিন্তু আমরা দেখছিলাম যে বিএনপি অবরোধ ডাকে, বিএনপি হরতাল ডাকে, কিন্তু কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত থাকে না এবং বলে যে তাদের নির্বাচনী অফিসে তালা দেওয়া হয়েছে। কিন্তু 7 জানুয়ারি নির্বাচন হয়ে গেল, 9 জানুয়ারি সরকার গঠন হলো, 10 জানুয়ারি এটা হলো, তারপরে দেখা গেল যে 11 জানুয়ারি আমরা বেশ সাংবাদিকরা গিয়ে সে তালা আমরা ভাঙলাম। এটা কারণ কি আসলে? মানে এটা ঠিক বুঝতে পারলাম না এটা জিনিসটা। জি, আমি আপনার প্রশ্নে আসার আগে একটু একটা কথা সংশোধন করে দেই কাউসার ভাইয়ের। উনি তো একেবারে স্পষ্ট আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম। হ্যাঁ, 1,60,000 টাকা না, বেতন ভাতা 1,72,000 টাকা। আর আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে। আমি 3.5 বছর সংসদে ছিলাম, তো সংসদের গেলে তো একটা মানে আপনি হাঁটা চলা বাতাসেও আপনি অনেক খবর ভেসে বেড়াতে দেখবেন এবং শুনবেন নিজ কানে। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। উনি তো বললেন 10,000 টাকার সোনা এখন 1 লক্ষ টাকা হয়েছে, 3 লক্ষ টাকার প্লট কয়েক কোটি টাকা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। আপনি কি জানেন সংসদে বেলের পর বেল বাজতে থাকে, এমপিরা তাদের আসনে আসে না। প্রধানমন্ত্রী স্বয়ং সবচেয়ে আগে ঢোকেন, তার আসনে বসেন এবং সবচেয়ে পরে বের হন। সম্ভবত তিনি তার সংসদ সদস্যদের বার্তা দিতে চান যে আল্লাহর ওয়াস্তে সংসদে সময় মতন এসে ঢোকো। কিন্তু সদস্যরা করেন না। কেন করেন না জানেন? তারা মন্ত্রীদের রুমে রুমে ঘুরতে থাকেন কাজের এই যে পার্সেন্টেজ নিয়ে, কাজ এই তদবির সেই তদবির ইত্যাদি ইত্যাদি। তদবির থেকে বিরাট টাকা আসে, তারপরে আসে হলো টেন্ডারবাজি থেকে, তারপরে আসে হলো একেবারে সর্বনিম্ন যেটা টিআর কাবিখা বিক্রি করে, সেখান থেকে তারা টাকা পায়। মানে এটা তো আমি একটা অনুষ্ঠানে এটা তো বলেছিলাম গত 3 মেয়াদে নতুন হচ্ছে না, তাই না? মানে না, নতুন হচ্ছে না, নতুন হচ্ছে না। তবে কিনা খালেদ, যেটা ভয়ঙ্কর সেটা হলো জবাবদিহিতার জায়গাটা যত কমতে থাকবে না, তত শতাংশ বাড়তে থাকবে। এত গুণ সম্পদ আগে বেড়েছিল, এখন হয়তো 1000 গুণ বাড়বে। এইবার দেখবেন কোটি গুণ সম্পদ বেড়ে গেছে, কারণ জবাবদিহিতা নাই তো। ডান হাতও প্রধানমন্ত্রীর, বাম হাতও প্রধানমন্ত্রী। জবাব দিয়ে আছে বলি তো আমরা 100 জনের মতো সংসদ সদস্যকে এবার আওয়ামী লীগের নৌকা পাইতে দেখি নাই, যারা গতবার নৌকা ছিল। হ্যাঁ, 100 জন নৌকা পান নাই, কিন্তু যে নতুন 62 জন স্বতন্ত্র হয়ে এসছেন, নতুন এবং কিছু পুরাতন মিলানো 62 জন স্বতন্ত্র হয়ে এসছেন, তারা প্রথম দিনে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলবেন তাই আমরা আপনার সঙ্গেই থাকতে চাই, আমরা আসলে ডানে বামে আর কিছু চাই না। মজার ব্যাপার কি খালেদ, আমরা 70 ধারা নিয়ে অনেক কথা বলি, তাই না? 70 ধারার সমালোচনা করি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি, 70 ধারায় কিন্তু আপনি যদি সরকারি দলের সংসদ সদস্য হয়ে থাকেন, আপনার কোনো বাধা নাই সরকারের সমালোচনা করতে, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে। হ্যাঁ, আপনি বিলে সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারবেন, যে কোনো সংশোধনী আনতে পারবেন, সমালোচনা করতে পারবেন, মন্ত্রীদেরকে জবাবদিহিতার আনার চেষ্টা করতে পারবেন, কিন্তু সেটার কোনো চর্চা বাংলাদেশে নাই। 70 আমার কাছে একটা অজুহাত মনে হয়, কারণ আমি তো দেখি না যে মানে বাংলাদেশের নেতা নেত্রীদের সমালোচনা কেউ সংসদের বাইরেও করেছেন, এরকম আমি কোনো দেখি নাই। সুতরাং 70 এগুলি বলে লাভ নাই। আমি আপনার সাথে একমত, আমি শুধু এইটুকুই বলে রাখলাম যে 70 দিয়ে আসলে এটা কোনো বাধা না, এইটুকুই আপনার সাথে আমি একমত, 70 আসলে কোনো বাধা না। তো যেই প্রশ্নটি আপনি করেছেন অফিসের তালা, আপনি নিশ্চয়ই দেখেছেন 28 তারিখের পর 29-এ যখন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেওয়া হলো, তারপর আগে মানে ঠিক 28 তারিখে আমাদের ওই পুরো অফিসের চারপাশটা ইয়েলো টেপ দিয়ে ক্রাইম জোন লিখে ঘেরাও করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন সেখানে পুলিশ পাহারায় ছিল। আমাদের যুব দলের একজন সদস্য তিনি গিয়েছিলেন সেই অফিসে, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং আমাদের উপরে সত্যিকার অর্থে ইনস্ট্রাকশন ছিল, কারণ আমরা এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নেই। আমার বিরুদ্ধে খালেদ বাস পোড়ানোর মামলা হয়েছে এই 28 তারিখের পরে। আমি বাসে আগুন দিয়েছি, আপনি না বলেছেন বাসটা পুড়েছে, ফ্যাক্ট রিমেন্স যে বাসটা পুড়েছে, অফকোর্স এবং আপনাদের হরতাল অবরোধের সময় বাসটা পুড়েছে, হরতাল অবরোধের সময় বাসটা পুড়েছে। অ্যাবসলিউটলি বাস পুড়েছে, আমাদের কর্মসূচিতে বাস পুড়েছে, দুটোই সত্য কথা। বেনিফিট কে পেল, লুজার কে হলো? বেনিফিট বিএনপি পেয়েছে, কারণ হলো যে 40% ভোটের জায়গায় 80% ভোট পাইতো আওয়ামী লীগ। না খালেদ, বিএনপি বেনিফিশিয়ারি হয় নাই, আপনি নিজেও সেটা জানেন, এইভাবে চিন্তা করাই ভালো। আটকানোর জন্য বলছেন। জি, বেনিফিটটা এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা মহাসচিব থেকে শুরু করে
28,000 নেতাকর্মী কারাগারে নিয়ে যেতে পেরেছে। বেনিফিট এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে পেরেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। যদিও আমরা জাতিসংঘের তরফ থেকে স্পষ্ট বলতে শুনেছি যে, আমি একটু শেষ করি, এই ধরনের ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা যুক্ত বলে তাদের কাছে প্রতীয়মান হয়। 3 হচ্ছে তারা এই সুযোগে এমন অবস্থা তৈরি করতে পেরেছে যে বিএনপির নেতাকর্মীরা শুধু অফিস ছাড়া হয় নাই, এলাকা ছাড়াই হয়ে গেছে। এই বয়ানটা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপি লাগাতার অবরোধ এবং হরতাল দিয়েই যাচ্ছিল কেন? বিএনপি আগুনও দিচ্ছিল না, বিএনপির উপরে এই দায়ও আসতেছিল, কিন্তু বিএনপি অবরোধ আর হরতালটা কেন দিয়ে যাচ্ছিল কেন? আপনি যদি 13, 14, 15 সালের কথা বলেন তাহলে একরকম, আপনি কি 13, 14, 15 বলছেন না? 28 অক্টোবরের পরে এইবারও বলতেছি, এইবারও কিন্তু অবরোধ হরতাল এগুলি দিয়েই গেছে বিএনপি। হ্যাঁ, কিন্তু প্রতিটা ঘটনা কিভাবে এজেন্ট প্রভোকেটর দিয়ে করা হয়েছে সেটা তো ঘটনার পরপরই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলেছি। এবং এই ঘটনাগুলো আওয়ামী লীগকে বা সরকারকে একটা বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। এক হচ্ছে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার, এবং 2 হচ্ছে রাজনৈতিক মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে একেবারে মাঠ ছাড়া করে দেওয়া। বেরিসা ফারানা, সেখানেই তো আমার প্রশ্ন। বেরিসা ফারানা, সেখানেই তো আমার প্রশ্ন। আমি যদি এটা দেখতাম এজেন্ট প্রভোকেটর এবং আওয়ামী লীগের, তাহলে আমি হরতাল আর অবরোধটা প্রত্যাহার করে নিতাম। আমি বলতাম আমার কোনো হরতাল অবরোধ নাই, আমি হরতাল অবরোধ করে সেটা করার সুযোগ করে দিতাম। আমাকে তো প্রতিবাদ, আমাকে তো আন্দোলন, আমাকে তো সরকারের বিরুদ্ধে কর্মসূচি জারি রাখতে হবে। আমি একটি রাজনৈতিক দল, আমি আর কি করতে পারি আপনি আমাকে বলেন? আমার হাত পা বেঁধে দিয়ে তারা যদি বলে আপনি সাঁতার কাটেন, আমার পক্ষে তো সম্ভব না। এর চেয়ে অহিংস, এর চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে হয়নি, এবং এতটাই শান্তিপূর্ণ ছিল যে আমরা হাসাহাসি করতে দেখেছি আওয়ামী লীগের নেতাদের। আমি 90-এর ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি জানি আপনি যদি অবরোধ এবং হরতালের মধ্যে গাড়ি না পোড়ান, আপনি যদি রাস্তা না আটকান, তাহলে সেই অবরোধ হরতাল কোনোদিনই কার্যকর হবে না। সুতরাং অবরোধ এবং হরতালের মধ্যে যত কিছু হবে, আমি বাংলাদেশের জনগণ হিসেবে আমি হয়তো আপনাকেই দায়ী করতে চাবো যে আপনি অবরোধ দেখেছেন তাই এটা হচ্ছে। এটা হচ্ছে আমার জায়গা। তবে আপনার জায়গা আপনি পরিষ্কার করেছেন যে বিএনপির পক্ষে আর কি করার উপায় ছিল। আমি এটার সাথে আপনার সাথে একদম একমত। বিএনপির এখনো যেন কিছু করার নাই, এবং আওয়ামী লীগ দূর থেকে হাসাহাসিটা অনেক বেশি পরিমাণে করছে। আমি কি একটা প্রশ্ন করতে পারি? 1 নাম্বার হচ্ছে ক্যাসিনো কাণ্ডটির কথা যখন বলা হয় তখন মনে হয় যে ক্যাসিনো কাণ্ডটি উদ্ঘাটন করে গেছে বাইরের কেউ বা ফেরেশতারা কেউ এসে। আমরা ভুলে যাই যে ক্যাসিনো কাণ্ডটি উদ্ঘাটন আওয়ামী লীগ সরকারই করেছে। আওয়ামী লীগ সরকারেরই অবস্থানের কারণে ক্যাসিনো কাণ্ডটি আর বাড়তে পারে নাই, এবং ক্যাসিনোর সাথে যারা জড়িত তাদেরকে মুরুৎপোটানোর কথা আওয়ামী লীগই ঘোষণা দিয়েছিল। 2 নাম্বার হচ্ছে পুকুর বা সাগর চুরির কথা যখন আওয়ামী লীগের অর্থমন্ত্রীরা বলেন তখন এই কথাটি স্বীকার করে নিতে বাধ্য হন তারা। বাংলাদেশের লোকদের সাথে প্রতিটা লোকে বা প্রতিটা সিটে, প্রতিটা ডেস্কে তো আর পুলিশ রাখা সম্ভব না। সবাই যখন এই দুর্নীতির সাথে এক হন তখন তাদের অসহায়তাটা বুঝাতে তারা এটা বলেন। আপনার কি মনে হয় যে ক্যাসিনো কাণ্ডটা বা এই সাগর চুরি পুকুর চুরির ব্যাপারটা, মানে এটা আপনি মানে আওয়ামী লীগের উপরে দায়টা দিবেন কিনা? প্রথমত, ক্যাসিনো কাণ্ড কি বাংলাদেশের একমাত্র অপরাধ ছিল? এর বাইরে কি আর কোনো দুর্নীতি কিছু হয়নি? আমরা কি ব্যাংক থেকে 4.5 লক্ষ কোটি টাকা, অর্থনীতিবিদদের ভাষায়, সরকারের ভাষায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ কোটি টাকা মন্দরিন বা খেলাপি ঋণ আমরা দেখি না? আমরা কি দেখি না যে বছরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে পাচার হয় 72,000 কোটি টাকা, সেটা 14 সাল পর্যন্ত। কারণ তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো তথ্য, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ আর কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক দেয়নি জিআইএফ কে। কিন্তু সেই 2014 সালের হিসাব অনুযায়ী গত 1 দশকে পাচার হয়েছে 8.5 লক্ষ কোটি টাকা। আপনি আমাকে বলেন তো, এই টাকা পাচার নিয়ে আমি নিজে সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী উল্টো জবাব দেওয়ার বদলে বলেছিলেন আপনারা খুঁজে বার করুন, সাংবাদিকরা খুঁজে বার করুন কারা টাকা পাচার করে। আমি ওনার জ্ঞাতার্থে, উনি অবশ্য সাবেক অর্থমন্ত্রী, ওনার জ্ঞাতার্থে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে একটি সংস্থা 1024 জনের তালিকা শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অর্থ মন্ত্রণালয়, সিআইডি,
এসবি সকলের কাছে দিয়েছিল যে বাংলাদেশে কারা কারা সরাসরি অর্থ পাচারের সঙ্গে যুক্ত। খালেদ আমাকে একটা ঘটনা বলেন যাকে বিচারের আওতায় আনা হয়েছে। আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক খেয়ে ফেলেছে। আব্দুল মুহিত, উনি একটু সত্য কথা বলতেন, ওনার নাম আসলে বারবারই আজকে আমার নিতে হচ্ছে। উনি বলেছিলেন এক বাচ্চুই তো বেসিক ব্যাংক খেয়ে ফেললো। প্রথম আলোতে একটা দীর্ঘ সাক্ষাৎকার এসেছিল ওনার, উনি সংসদে কথা বলেছিলেন, আবার প্রথম আলো সাক্ষাৎকারে বলেছিলেন। প্রথম আলো তাকে প্রশ্ন করেছিল তাহলে বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? উনি বলেছিলেন বাচ্চুর হাত অনেক লম্বা না, কিন্তু বাচ্চু সাহেবের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে মামলা চলমান আছে। যখন তিনি এই কথাগুলো বলেছিলেন তখন আমার মনে হয় বেরিসা ফারহানার যুক্তি এবং তথ্যগুলি একদমই প্রণিধানযোগ্য। আপনি যদি একটু জনাব তারেক রহমানের ব্যাপারে একটু বলতেন যে লন্ডন থেকে দল পরিচালনাটা। দেখুন, একটা কথা আছে, ফেইলিয়ার ইজ অ্যান অরফান, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। এটা তো সত্য যে আমরা নির্বাচন ঠেকাতে পারিনি, এটা তো সত্য যে মানুষের ভোটের অধিকার আমরা ফেরাতে পারিনি, এটাও সত্য আমরা বাংলাদেশে একটি নির্দলীয় সরকারও প্রতিষ্ঠা করতে পারিনি। দলীয় সরকারের অধীনে 3টি নির্বাচন হয়েছে, যাচ্ছে তাই হয়েছে, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু সত্য যে আমরা আমাদের দাবি আদায় করতে পারিনি, তাই না? সুতরাং এখন বিএনপির নেতৃত্ব, বিএনপিতে যারা বিভিন্ন পদে আছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, তারপরে যারা স্থায়ী কমিটিতে আছেন, যিনি প্রধান নেতৃত্বে আছেন, তাদেরকে নিয়ে নানান রকম কথা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। তবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকুই বলতে চাই, আমরা প্রত্যেকেই একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা যেই জায়গায় আছি, যেই দায়িত্বে ছিলাম, আমাদের সাধ্যের সবটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি। একটা কথা, যদি আমাকে শুধু আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি মোকাবেলা করতে হতো, খালেদ এটা কোনো বিষয় ছিল না। মুশকিলটা হচ্ছে পুরো রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে। এমনকি বিচার বিভাগ থেকে যখন আওয়াজ আসে, সিটিং জজ সাহেবরা বলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, সিটিং জজ সাহেবরা যখন বলেন শেখ হাসিনাকে আমাদের বারবার ক্ষমতায় দরকার, রাষ্ট্র কাঠামোর মধ্যে যে জনগণ আছে তারা কি আপনাদের সমর্থনে দিচ্ছেন, মানে তাদের সমর্থনটা কি আপনি বুঝতে পারছেন? আমি খুব কনফিডেন্টলি আপনাকে হ্যাঁ বলবো। আপনি প্রশ্ন করবেন কেন? হ্যাঁ, কেন বলবো আমি বলি। এক, আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি মানুষ পথে নেমে এসছে, সমাবেশগুলো ছিল মানে চোখে পড়বার মতো, যেটা আওয়ামী লীগের ভীতি তৈরি করেছিল। দুই হচ্ছে আমরা মানুষকে অনুরোধ করেছিলাম আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, সরকার যাই বলুক না কেন পার্সেন্টেজ। আপনাকেই চিফ ইলেকশন কমিশনার বলেছেন আমি ঘুমিয়েছিলাম, তার আগে 27 দেখেছি, তারপর ঘুম থেকে উঠে দেখে 41 হয়ে গেছে। এটা সম্ভবত উনি আপনাকেই বলেছেন, কিন্তু আপনি খুব সঠিকভাবে বলেছেন যে কটা কেন্দ্র আমরা দেখেছি, আমরা মানে পুরো দেশবাসী, হ্যাঁ 500টা জেলায়, সরি উপজেলায় তো টিভি ইয়েগুলো আছে, ক্যামেরাম্যান যেতে পারছে, কোথাও ভোটের কোনো চিত্র আমরা দেখি নাই। ডামি ক্যান্ডিডেট, ডামি ভোটার, ডামি লাইন, ডামি ইয়ে, সবই কোথাও না কোথাও নিশ্চয়ই ছিল। ঢাকা 19-এ ভালো বেশি লোকজনই অংশগ্রহণ করেছে, 300টার মধ্যে হয়তো আপনি একটা বা দুটা বলতে পারেন, কিন্তু ওটা আপনার সার্বিক চিত্র প্রকাশ করে না। এবং হ্যাঁ, আমি এটাও আসলে আপনার সাথে আজকে স্বীকার করতে কোনো বাধা নেই, আমি মানুষের মধ্যে তীব্র হতাশা দেখি। খালেদ, আমাদের সময় নাই, বেরিসা ফারহানা কথা দিয়ে আমরা শেষ করি। জি জি, বেরিসা ফারহানা। আমি শুধু একটা কথা দিয়ে শেষ করি, আমাদের শুধু গুম বা বিচার বহির্ভূত হত্যা না, আমাদেরকে কি অমানবিক এবং ডিহিউম্যানাইজ করা হয়, এটা রাজনীতিক ইস্যু তৈরি করা হয়েছে। আদালতে প্লিজ আপনি থামেন। জি জি, ঘাত করা পড়িয়ে শুধু আদালতে আনা নেয়া না খালেদ, আমাদের মৃত ব্যক্তির হাতে পায়েও ডান্ডা বেরি পড়ানো থাকে। সুতরাং আমাদেরকে কিভাবে ট্রিট করা হয়, মানে 15 বছরে আমরা ডিহিউম্যানাইজ হয়ে গেছি। বেরিসা রুবিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দু একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। সেটা হচ্ছে, আমার এই চ্যানেলে আমি দেখতে পাচ্ছি রুমিন ফারহানার প্রচুর পরিমাণ ভক্ত আছে, আবার রুমিন ফারহানার সেই রকমের হেটার্সও আছে, যারা রুমিন ফারহানার একটি ভিডিও আপলোড করার সাথে সাথে তারা উল্টা পাল্টা, তারপর তাদের কাছে মনে হয় যে এইটা সঠিক। আর যেই রুমিন ফারহানার ভক্ত, তিনি তো অবশ্যই রুমিন ফারহানাকে বাহবা দেবে, কিন্তু যেই লোকটি রুমিন ফারহানার ভক্ত না, সে তো অবশ্যই কমেন্টে গালাগালি করবে, এটাই স্বাভাবিক। তো যার কাছে যেটি সঠিক মনে হয় সেটি কিন্তু তারা কমেন্ট করে এবং জানায়।
আপনার মূল্যবান মতামত কিন্তু এখনও কমেন্ট বক্সে জানাননি। আপনি এখনই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান যে এই পুরো টক শোতে রুমিন ফারহানা যেই কথাগুলি বললেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আওয়ামী লীগ যা বলতো আপনারা কি তাই করতেন? আপনারা কি আওয়ামী লীগে বাধ্য ছিলেন? এতটাই বাধ্য যে আওয়ামী লীগ মনে মনে যেটাই চাইতো আপনারা সেটি সরাসরি করে ফেলতেন। মানে আপনার আওয়ামী লীগের মনের সাথে কি আপনাদের মনের সাথে একটি মিল ছিল কিনা? তো এটাই করতে আওয়ামী লীগ চাইতো যে বিএনপি কোনোভাবেই যে নির্বাচনে না আসে, কিন্তু সেটাই কিন্তু বিএনপি বারবার করতো। লাস্ট পর্যন্ত কিন্তু নির্বাচনে তারা এলেন না। তো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে মনের মিল কোথায় কোথায় থাকে। এবং রুমিন ফারহানা কিন্তু শামীম ওসমানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এখন অনেকে বলতেছে আওয়ামী লীগের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল। তো সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। এই একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, সেখানে আমরা দেখতেছিলাম যে রুমিন ফারহানা শামীম ওসমানের সাথে একই টকশোতে কথা কাটাকাটি, তুমুল কথা কাটাকাটি, কিন্তু টকশোর পরে তাদের খুব মধুর মিলন, তাদের খুব রুমিন ফারহানাকে জিজ্ঞেস করা হলো যে শামীম ভাই কেমন, শামীম ওসমান কেমন? উনি কিন্তু শামীম ভাই তো আমাদের ফ্যামিলি মেম্বার, শামীম ভাই ওনাদের ফ্যামিলি মেম্বার। কিন্তু এদিকে যত বাস টাস যা দেওয়ার এগুলো মানে কোনো ব্যাপার না। যাই হোক, রুমিন ফারহানা ফ্ল্যাট চাইছিল আওয়ামী লীগ সরকারের কাছে, সেটিও ভুলে যাচ্ছে, কিন্তু উনি কিন্তু টক শোতে এসে বড় বড় কথা বলতে একদমই ভোলে না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পাবেন। আল্লাহ হাফিজ।